অস্থির লাগছে মেহেকের। রসুনের কিছু হবে না তো? চমকালো থমকালো মেয়েটা নিজেরই অদ্ভুত ভাবনা চিন্তায়। ওই ডাকাতদের তো এরকমই শাস্তি পাওয়া উচিত। তবে কেন খারাপ লাগছে? হয়তো এতদিন একসাথে ছিল বলে এই ভাবনার উদয় হয়েছে মনে। হ্যাঁ, সেটাই। মেহেক ভিডিও স্কিপ করে অন্য ভিডিওতে ক্লিক করলো। নিজের পছন্দ মতো একটা গান প্লে করে দু চোখ বন্ধ করে ফেললো মেহেক। একটা শান্তির ঘুম দরকার। বহুদিন শান্তিতে ঘুম হয় না। দু চোখ বন্ধ করে গান শুনতে কখন যে মেয়েটা ঘুমিয়ে গেল টেরই পেল না সে। চোখ বন্ধ করলে শুধু বাজে বাজে দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। মিষ্টি কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। শোয়া থেকে উঠে বসে হাঁপাচ্ছে মেয়েটা। সামনে এসএসসি পরীক্ষা, পড়ালেখার দিকে কীভাবে মনোযোগ দিবে সে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে খুব। রাতটা এভাবে ছটফট করতে করতে কাটলো মিষ্টির। কিছু ভয়াল স্মৃতি ম্লান হতে সময় লাগে। দেখতে দেখতে দুই বোন বাড়ি আসার সপ্তাহ কানেক কেটে গেছে। এর মধ্যে নানান কটূক্তির শিকার হতে হয়েছে ওদেরকে। ঘর থেকে বেরোলেই প্রতিবেশীরা নানান প্রশ্ন করে। সেসব প্রশ্নে মিষ্টি মানসিকভাবে বেশ দুর্বল হয়ে গেছে। এত বড় একটা ট্রমা থেকে বের হওয়ার যে পরিবেশ দরকার সেটা পাচ্ছে না মেয়েটা। প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের বান্ধবী, শিক্ষক সবাই কটাক্ষ করছে মিষ্টিকে। মিষ্টির বিষয়ে তাও কেউ জানে না। সবাইকে আঞ্জুম বলেছে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই কোনো খোঁজ জানাতে পারেনি। কিন্তু মিষ্টির সাথে মেহেককে ফিরতে দেখে আর সাথে ছেলেরা থাকা গ্রামের কেউ সে কথা বিশ্বাস করেনি। উপরন্তু বিয়ের দিন মিষ্টিকে কিভাবে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল সেসব নিয়ে সবাই জলঘোলা করছে সব সময়। গতকাল বাজার থেকে ফিরছিলেন সিদ্দিক আহমেদ। বাজারের এক দোকানদার তো বলেই বসলো, বড় মেয়েকে তো ডাকাতরা নিয়ে ভোগ করলো, তা ছোট মেয়েকে কি ইচ্ছে করে তাদের কাছে পাঠিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, সব বুঝি। ডাকাতেরা নিশ্চিত মোটা টাকা পয়সা দিয়েছে দুই বোনকে। মজা শেষ, তাই এখন ওদেরকে পাঠিয়ে দিয়েছে। কথাগুলো শুনে নিজেকে সামলে রাখতে পারেনি সিদ্দিক। লোকটার সাথে ধস্তাধস্তি শুরু হয়। লোকজন এসে শেষে দুজনকে ছাড়িয়ে দিয়েছিল। কিন্তু এভাবে কজনের সাথে রাগারাগি করবে? লোকের কথা তো বন্ধ করতে পারবে না। নিজেদের ভীষণ অসহায় লাগছে ওদের। দুপুরের খাওয়া দাওয়া করছে মিষ্টি। মেহেক নিজের ঘরে বসে আছে। খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই ওর। বাবা বাড়িতে নেই। মিষ্টি অবশ্য বার কয়েক সেধেছিল বোনকে, কিন্তু মেহেক এলো না খেতে। এখন মনে হচ্ছে নিজের জন্য সবাইকে এত সমস্যায় পড়তে হয়েছে। মিষ্টি কোথায় গিয়েছিল সেটা লোকজন যতটা না কথাকথি করছে তার চেয়ে 3 গুণ বেশি ডাকাতদের সাথে মেহেকের থাকা নিয়ে কথা বলছে। কি করবে এখন? নিজের জন্য বাবাকে বোনকে কথা শুনতে হবে, এটা মেহেক কিছুতেই মানতে পারছে না। বিছানায় বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে আছে মেহেক। এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে নিঃশব্দে কাঁদছে মেয়েটা। রসুনের উপর তীব্র ঘৃণা জন্ম নিচ্ছে ওর মনে। ওই লোকটা যদি ওকে তুলে না নিয়ে যেত আজ এই অবস্থা হতো না। আর পল্লবের জন্য মিষ্টির জীবনটা তছনছ হয়ে গেছে। এ দুটো ছেলেকে খুন করতে পারলে শান্তি পেত মেহেক। ভাই। শান্ত এসে দাঁড়িয়েছে রসুনের সামনে। কড়া রোদের মধ্যে চেয়ার পেতে বসে সিগারেট ফুঁকছে সে। হ্যাঁ বল, কি খবর আমার সুন্দরীর? বিশেষ ভালো না। গ্রামের লোকজনদের জন্য অতিষ্ঠ হাওলাতার বাড়ির লোকজন। সবাই খুব আজে বাজে কথা বলছে। কি করা যায় শান্ত? পুরো গ্রামের লোকজনকে কিভাবে বোঝাবো আমার সুন্দরী পবিত্র? শান্ত চুপ করে রইল। রসুন ভাবছে কিভাবে কলঙ্কমুক্ত করবে তার সুন্দরীকে। আচমকা শান্ত বলে উঠল, ভাই বিয়ে করে নিলেই তো হয়। চমকালো রসুন। বিয়ে? শব্দটা কয়েকবার আওড়েও নিল। এই অনিশ্চিত জীবনে কিভাবে মেয়েটাকে জড়াবে? তাছাড়া তার সুন্দরী কখনো স্বেচ্ছায় বিয়ে করবে না তাকে। তা হয় না শান্ত। আমি চাই মেহেক ভালো থাকুক। সেজন্যই নিজের অন্তরের জ্বালা সহ্য করে দূরে আছে ওর থেকে। তাছাড়া আমাকে ও কখনো মন থেকে বিয়ে করবে না। অর্ক তো মৃত্যুর আগে ঠিকই বলেছিল বল। আমি এখন সাধু হয়ে গেছি মানে আগে যেসব নোংরামি করেছি তা তো মিথ্যে প্রমাণিত হবে না। শান্ত অর্কর কথা ভাবলো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরিয়ে। মাঝে মধ্যে হুটহাট করে নেওয়া সিদ্ধান্তের জন্য পরে আফসোস হয় মানুষের, যেমনটা এখন হচ্ছে রসুনের। সব কিছু ঠিক আছে ভাই, কিন্তু লোকজনের মুখ বন্ধ করতে হলে বিয়ে ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। লোকজন যখন শুনবে ডাকাত বিয়ে করছে, বিয়েটা কি আদৌ কেউ বিশ্বাস করবে? আর মেহেক রাজি হবে কেন? আমি ওর সাথে যা করেছি জোর করে করতে হবে ভাই। আর বিয়েটা ওদের বাড়িতে বসেই হবে, তাহলে সবাই বিশ্বাস করবে। আর সম্প্রীতি প্রশাসনের সাথে আমাদের যে লড়াই হলো, এরপর স্থানীয় পুলিশ খবর পেলেও সহজে আসবে না আমাদের কাজে বাধা দিতে, কারণ ওরা জানে আমরা কতটা ভয়াবহ এখন। শান্ত সব কথাগুলো মন দিয়ে শুনল রসুন। সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু মাটিতে ফেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো রসুন। সবুর রসুনের সাথে কথা বলবে রসুন। ডাকাতদের কোনো পরিবার নেই, সেখানে বিয়ে।
সকাল সকাল মিন্টুর মায়ের আগমন মোটেও ভালো চোখে দেখছে না হাওলাদার বাড়ির লোকজন। বসার ঘরে চেয়ারে বসে আছেন তিনি, সামনে আঞ্জুম অনিচা সত্ত্বেও বসে আছেন। পান চিবুতে চিবুতে মন্টুর মা বললেন, তা তোমার মেয়েদেরকে কি বিয়ে দেবে না? যদি রাজি থাকো আমার মন্টুর জন্য তাহলে মেহেককে বউ করে নিতাম। ভদ্রমহিলার এমন প্রস্তাবে চমকালো মিষ্টি। পাশের ঘরে বসে বই পড়ছিল মেয়েটা। মেহেকের অনুপ্রেরণায় নিজেকে খুব করে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। যেহেতু টিনের তৈরি ঘর, তাই এই পাশে বসেও ও পাশের কথোপকথন সব কিছু শোনা যায়। আঞ্জুম বেগম হিসিয়ে উঠলেন, তোমার ওই জুয়োখোর ছেলের সাথে আমার মেহেককে বিয়ে দেবো ভাবলে কি করে মন্টুর মা? একে তো আগের বউ ছিল, তারপর নেশাখোর জুয়া খেলে। বসা থেকে উঠে দাঁড়ালেন মন্টুর মা। রাগে থরথর করে কাঁপছেন তিনি। দাঁত খেঁচিয়ে বললেন তিনি, তোমার ঘরের কেচ্চা কাহিনী জানার পরেও যে বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছি, এটাই তো ওই বের কপালের জোর। নটিপনা করে খাওয়ার শখ যখন তাই করুক, সংসার করা এইসব মেয়েদের কাজ না। আমার ছেলের থেকেও খারাপ ছেলে জুটবে ওর কপালে। ভদ্রমহিলা কথাগুলো বলে 1 মিনিটও না দাঁড়িয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহেকের মা কিং কর্তব্যবিমূঢ় হয়ে বসে আছেন। উচিত কথা বললেও উল্টো কথা শুনতে হয় আজকাল, তা ভালো করে টের পেয়ে গেছেন তিনি। মিষ্টি এসে মায়ের পাশে বসেছে। মেহেক গেছে পুকুরে এঁটো থালাগুলো ধুতে। মা, তুমি মন খারাপ করছো কেন? লোকের মুখ আছে বলবে। তোমার কান আছে, এক কান দিয়ে শুনো, অন্য কান দিয়ে সব কথা বের করে দেবে। মস্তিষ্কে সেগুলো নিয়ে বিদ্রোহ শুরু করার তো কোনো দরকার নেই। আঞ্জুম বেগম সমস্ত ভাবনা চিন্তা পাশে সরিয়ে মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট মেয়েটা এই কদিনে কত বড় হয়ে গেছে। আসলে বয়স কেবলমাত্র একটা সংখ্যা। ম্যাচিউরিটি আসে পারিপার্শ্বিক অবস্থা, ঘটনার পরিপ্রেক্ষিতে, যেমন মিষ্টির বেলায় হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। এত সুন্দর করে কথা বলতে শিখলি কবে থেকে মা? মিষ্টি মুচকি হাসলো মায়ের কথায়। মাকে জড়িয়ে ধরে বলল, এসব মেহেক আপু বলেছিল আমাকে। আমি আবার তোমাকে বললাম, জীবনে সবার কথা শুনতে নেই, পাত্তা দিতে নেই, আর অযোগ্য ব্যক্তিদের সাথে তর্ক করতে নেই, কারণ আমাদের সময়ের মূল্য অনেক। মিষ্টির মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল, হেসে বলল, ঠিক বলেছে তোর আপু, তুই গিয়ে পড়তে বস। আমি গিয়ে দেখি মেয়েটা একা একা কী কাজ করছে। আচ্ছা মা। মিষ্টি আবারও নিজের পড়ার টেবিলে গিয়ে বসেছে। মেহেকের খোঁজে ঘর থেকে বেরিয়ে পুকুরের ঘাটের দিকে এগোচ্ছে আঞ্জুম বেগম। নিশুতি রাত, গভীর রাতে আচ্ছন্ন মেহেক। কেমন একটা দমবদ্ধ করা অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে কেউ আর চোখে খুব কাছ থেকে দেখছে ওকে। আচমকা চোখ মিলে তাকালো মেহেক। বিস্মিত হলো ভীষণ। খাটের পাশে চেহারে বসে আছে রোশন। ঠোঁটের কোণে সিগারেট গুজে সুঘ্রাণ দিচ্ছে আর চোখে তাকিয়ে আছে। ঘুম ভাঙলো তবে সুন্দরী? আপনি? আমি কোথায়? আমার ঘরে। ভালো করে তাকিয়ে দেখো। রোশনের কথা অবাক হলো মেহেক। দৃষ্টি সজাগ করে আশেপাশে নজর বুলিয়ে দেখলো একবার। সত্যি তো, এটা মেহেকের ঘর নয়। আমাকে আবারও ধরে এনেছেন কেন? আমি কিন্তু আপনাকে এবার সত্যি খুন করব। মেহেক থেমে থেমে বলল কথাগুলো। রোশন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং সিগারেট ফেলে দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর হাসতে হাসতে মেহেকের পাশে এসে বসলো। মেহেক সরে গেল একটু দূরে। বিছানা মাঝখানে গিয়ে গুটিসুটি মেরে বসে অন্যদিকে তাকিয়ে রইল। কি হলো? অত দূরে বসে থাকলে খুন করবে কিভাবে সুন্দরী? কাছে এসো, মেরে ফেলো আমাকে। তোমার হাতেই তো মরতে চাই আমি আজ। আমার দিকে তাকাও, দেখো তোমার প্রিয় রঙের পছন্দের পাঞ্জাবি পরেছি। মেহেক নিজেকে আরও সরিয়ে নিল রোশনের থেকে। ভীষণ ভয় লাগছে ওর, ভীষণ। রোশন হাসতে হাসতে এগিয়ে গেল ওর দিকে। ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজেও চড়াও হলো মেহেকের ওপর। আমাকে স্পর্শ করবে না? তোমাকে স্পর্শ করার একমাত্র অধিকার আমার সুন্দরী। আজ তো স্পর্শ করতেই হবে। আজই আমাদের বিয়ের প্রথম রাত, বাসর রাত। রোশনের শেষ কথাটা শুনে নিজের দিকে দৃষ্টিপাত করতে চমকালো মেহেক। লাল বেনারসি পরে আছে সে, পুরো ঘর সাজানো। রোশন এগোতে লাগলো তার কাছে। মেহেকে দুহাতে নিজের হাত রেখে বিছানায় চেপে ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিতে গেল। ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে শোয়া থেকে উঠে বসেছে মেহেক। গলা শুকিয়ে গেছে, বুক ধরফর করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝে এক্ষুনি গলা দিয়ে বেরিয়ে যাবে। মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তবুও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটার শরীর। কপালে ঘামের বিন্দু বিন্দু কণা জমেছে। লম্বা নিঃশ্বাস নিতে নিতে বালিশের পাশে থেকে টর্চ লাইট হাতে নিয়ে জ্বালালো মেহেক। তারপর সমস্ত ঘর দেখে নিল একবার। না, নিজের ঘরেই আছে সে। এতক্ষণে ঘটে যাওয়া সব কিছু তাহলে নিছক দুঃস্বপ্ন ভেবে নিজেকে কিছুটা ধাতস্থ করে নিল। পাশের টেবিল থেকে পানি ভর্তি গ্লাস হাতে নিয়ে কিছুটা পানি পান করলো মেহেক। রাত 3:30 বেজেছে। দেয়াল ঘড়ি সেটাই জানান দিচ্ছে মেহেককে ঘুমাতে হবে। নিজেকে শান্ত করে আবারও বিছানার শরীর এড়িয়ে দিল মেহেক। তবে সারা রাত আর ঘুম হলো না বেচারির।
পূর্ব আকাশে সূর্য তার নিজস্ব জায়গায় ফিরে এসেছে। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে ধরনের বুকে। সকাল সকাল মোরগদের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় সিদ্দিক আহমেদের। আজ শুক্রবার, দোকান বন্ধ, তাই একটু দেরি করে ঘুম ভেঙেছে। হাত মুখ ধুয়ে বাড়ির উঠোনে বসেছেন তিনি। মাসখানেক বাকি মিষ্টির এসএসসি পরীক্ষার, সেজন্য একজন শিক্ষক বাড়িতে রাখা খুব দরকার বলে মনে করছে সিদ্দিক আহমেদ। এতদিন অনেক ঝামেলা গেছে, এখন একটু ঠিকঠাক মতো লেখাপড়ার দিকে মনোযোগ না দিলে হবে না। যদিও পরীক্ষার 1 মাসের মধ্যে নতুন করে কিছু শেখা হবে না, কিন্তু একজন দিক নির্দেশনা দিলে পড়ালেখা ভালো হবে বলেই ভাবছেন মিষ্টির বাবা। বাবা ভাত খাবে না? মেহেককে দেখে হাসলেন সিদ্দিক। খাবো। তুই খেয়েছিস মা? হ্যাঁ বাবা, খেয়েছি। ঠিক আছে, তুই ভাত টেবিলে রেখে ঢাকা দিয়ে রাখ, আমি খেয়ে নেব। আচ্ছা বাবা, দোকান থেকে কিছু বিস্কুট রুটি নিয়ে এসো তো। মিষ্টি রাত জেগে পড়ে, ওর খিদে পায়। ঠিক আছে, বিকেলে গিয়ে আনবো। তোর মা কোথায়? মেঘ উঠোনের একপাশে রাখা ঝাড়ু হাতে নিয়ে বাড়ির পেছনের দিকে যেতে যেতে বলল, মা পুকুর ঘাটে, আমি গেলাম ঝাড়ু দিতে। সাবধানে কাজ করিস, সাউকপ থাকতে পারে। মেঘ গলা উঁচিয়ে বলে, আচ্ছা। গাছের নিচে দাঁড়িয়ে আছে রোশন, মন মানসিকতা ভীষণ খারাপ। গতকাল সবুর হোসেনের সাথে মেহেককে নিয়ে কথা বলেছিল ও, কিন্তু তিনি কিছুতেই বিয়েতে রাজি নন। ডাকাতেরা মেয়েদের তুলে এনে ভোগ করে, কিন্তু বিয়ে না, বিয়ে করে নিজের রাজত্ব হালকা করতে চায় না কোন ডাকাতেই। যাদের আগে ঘর সংসার ছিল তারা কেউ এখানে নেই। এখানকার সবাই বাজে পরিস্থিতির শিকার হয়ে দুনিয়ায় কেউ না থাকার কারণে ডাকাতদের দলে যোগ দিয়েছিল। কিন্তু এসব কোনো যুক্তি রোশন এখন বুঝতে চায় না। মেহেকের নিজের জন্য নয়, মেহেকের জন্য বিয়ে করতে চায় রোশন। এই জঙ্গলে আর না আসুক মেহেক, তবুও রোশনের স্ত্রীর পরিচিতি পেলেই চলবে। রোশনের এমন আজগুবি কথায় সবুর হোসেন কাল থেকে বেশ ক্ষেপে আছেন, তাই বাবা ছেলের মধ্যে কথাবার্তা বন্ধ আপাতত। ফয়সাল, ওকে বল বিকেলে অপারেশনে যেতে হবে। বাবার কথায় ভাবনার ছেদ ঘটে রোশনের। দূরে দাঁড়িয়ে আছেন সবুর হোসেন। ফয়সাল কোথা থেকে যেন দৌড়ে এলো। রোশনের মনে পড়ল আজ একটা ব্যাংক লুট করার প্ল্যান ছিল। জি বস, বলতেছি। ফয়সাল সবুরকে বলে রোশনের দিকে এগোলো। রোশনও ফয়সালের কাছাকাছি আসলো। বলতে হবে না, আমি শুনেছি। বাবাকে গিয়ে বল আমি রেডি আছি, সময় মতো চলে যাব। আচ্ছা ভাই, বসকে মানানো একটু কঠিন হবে তাই না? তা হবে, তবে মানাতে তো হবেই। বাবাও আমার আর সুন্দরীও আমার, আমি দুজনকেই চাই। শালা কপাল আমার। অন্য ছেলেদের মায়েরা এমন ঝামেলা করে, মানে ছেলেদের সাথে তার পছন্দের মেয়েকে মানতে চায় না, ইমোশনাল ড্রামা করে। আর এখানে দেখো মাই ডিয়ার বাবা ঝামেলা করছে। ফয়সাল রোশনের কথায় হাসতে লাগলো। রোশন ভ্রু নাচিয়ে বলে, হাসছিস? আরে হাসিস না, তুই বুঝবি না। প্যান্টের চেনে যার জিনিস আটকে সেই মজা বোঝে, বাকিরা তো চেয়ে চেয়ে দেখে। ফয়সালের হাসির মাত্রা দ্বিগুণ হলো রোশনের কথায়। রোশন হাসলো না, বরং সিগারেট ধরিয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। কতদিন তার সুন্দরীকে দেখে না সে। বুকটা প্রেম পিপাসায় শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে। শুধু ওই মেয়েটাকে জড়াতে পারলে এই পিপাসা মিটবে। দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটছে ডাকাতের বাচ্চা রসুন। তাহলে বাবা এই কথাই রইল, কাল থেকে তুমি মিষ্টিকে পড়াতে বাড়িতে আসবে। বাজারে ক্লাব ঘরে দাঁড়িয়ে আহনাফকে বললেন সিদ্দিক আহমেদ। আহনাফ প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক। মিষ্টির জন্য ওনাকেই ঠিক করেছেন ওর বাবা। আহনাফ রোজ বিকেলে ক্লাব ঘরে আসে ক্যারাম বোর্ড খেলতে। হ্যাঁ চাচা, যাবো, সমস্যা নেই, তবে সন্ধ্যায় যাব। সকালবেলা তো স্কুল থাকে, আর বিকেলে একটু এখানে আসি, মনটা ফুরফুরে লাগে। ঠিক আছে, তোমার সময় মতো এসো, সমস্যা নেই। আচ্ছা চাচা, আমি কাল সন্ধ্যা থেকে যাব পড়াতে। বেশ বাবা, বাঁচালে, আমি আসছি, সাবধানে যাবেন। মিষ্টির বাবা হাতে ছোটোখাটো একখানা বাজারে ব্যাগ নিয়ে বাড়ির দিকে এগোতে লাগলেন। মেহেক আর মিষ্টি দুজনেই ট্যাংরা মাছের ঝোল তরকারি খুব পছন্দ করে, তাই এই বিকেলবেলা হুট করে বাজারে ট্যাংরা মাছ পেয়ে লোভ সামলাতে পারেননি সিদ্দিক। মেয়েদের মুখে আজ মাছ দেখে যে হাসি ফুটবে সেটা ভেবে সিদ্দিকের মুখে হাসি ফুটছে। পড়ার টেবিলে দুই পাশে বসে আছে দুজন, একদিকে আহনাফ খান, অন্য পাশে মিষ্টি। আহনাফকে আগে থেকেই চেনে মিষ্টি, কারণ একসময় তো প্রাইমারি স্টুডেন্ট ছিল। সেই সুবাদে স্যার ডাকার অভ্যাসটা রয়ে গেছে। আহনাফ শ্যামবর্ণের, উচ্চতা 6 ফুট, জোড়া ভ্রুর নিচে তীক্ষ্ণ একজোড়া চোখ তার। মিষ্টি কেমন আছো? ভালো স্যার, আপনি? এই তো চলছে। মিষ্টি চুপ করে গেল। আগের মতো কথা বলার স্বভাব নেই এখন। বাবা ব্যতীত সব পুরুষদের থেকে এখন নিজেকে গুটিয়ে রাখে। অন্ধকার গলিতে না হারালে তো জানতই না এ দুনিয়ার দিনের বেলায় যে পুরুষ ভদ্রলোকের মুখোশ পরে, রাত হলে সেই ভদ্রলোক নামক পুরুষটিই যায় অন্ধকার গলিতে। চলো পড়া শুরু করি তাহলে। আজ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার গৃহশিক্ষক। জি স্যার। প্রথমে তাহলে গণিত নাও, যেখানে যেখানে সমস্যা দেখে জানো। আচ্ছা।
মিষ্টি চুপচাপ ব্যাগ থেকে বই খাতা বের করছে। আহনাব ঘরটা দেখে নিচ্ছে একবার। বেশ পরিপাটি মিষ্টির ঘরখানা। ঘরে একটা খাট, খাটের ডান পাশে পড়ার টেবিল, দরজার দক্ষিণ দিকে জামাকাপড় রাখার জন্য ওয়ার্ড্রপ, টিনের বেড়ায় বিভিন্ন কাগজে রং বেরঙের ফুল ঝুলে আছে। শৌখিনতা পছন্দ করে মেয়েটা। মিষ্টি সমস্ত বই ঘেটে যেখানে যেখানে ওর খটকা লাগে সেই পৃষ্ঠাগুলো মার্ক করে আহনাবকে দেখালো। মিষ্টির লেখাপড়ার প্রতি আগ্রহ থেকে বেশ সুন্দরভাবে প্রথম দিন পেরিয়ে গেল আহনাবের। সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে উঠোনে এসে বসেছে মেহেক। ঘরে গরম লাগছে, কারণ ওর ঘরের ফ্যান বিকেল থেকে আচমকা চলা বন্ধ করে দিয়েছে। সিদ্দিকা আমি সেই বিকেলে গেছেন বাজারে, ফিরবে হয়তো আরও পরে, তাই আজকে আর ফ্যান সারানো হবে না মেহেকের। গরমে কিভাবে রাতটা কাটাবে সেটাই ভাবনার বিষয়। মেরুন রঙের থ্রি পিসে ভীষণ সুন্দর লাগছে আজ মেহেককে। এলোকেশি মেহেক বসা থেকে উঠে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে অল্প অল্প হেঁটে বাড়ির পেছনের দিকে এগোচ্ছে। ওখানে আবার দক্ষিণা বাতাস থাকে মাঝে মধ্যে। মিষ্টি খুব ভীতু, রাতে একা বাথরুমে পর্যন্ত যায় না। আর মেহেক তার বিপরীত। সানভিউ সাহসী বেশ। গতকাল বিকেলে মামার বাড়ি গেছে ছেলেটা। একটা গাছের গুড়ির ওপর বসলো মেহেক। ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে চারদিকে একবার ভালো করে নজর বুলিয়ে নিচ্ছে ও। ফোন টিভি যেখানে যাওয়া হোক না কেন, সব জায়গায় শুধু রাসেল ভাইপার। সাপের ভিডিও দেখতে দেখতে অনেকের এমন অবস্থা হয়েছে, গাছের পাতা নড়লেও মনে হয় সাপ এলো না তো। আচমকা পাতার কর্মর শব্দে লাফিয়ে উঠল মেহেক। রাসেল ভাই এলো না তো। মেহেক বসা থেকে উঠে দাঁড়ালো। বাতাস খাওয়ার দরকার নেই আর। রাসেল ভাইয়ের কামড় খেলে আজীবন আর বাতাস খেতে হবে না ভেবে বাড়ির দিকে পা বাড়ালো মেহেক। কিন্তু দ্বিতীয়বারের মতো চমকালো সে। পেছন থেকে কেউ হাত ধরেছে ওর। ভয়ে গলা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ভূত না তো? নিজেকে নিজেই প্রশ্ন করলো মেহেক। কিন্তু মন বলছে পেছনে ফিরে তাকিয়ে দেখ, কিন্তু ভয়ে পেছনে ফিরে তাকাতে পর্যন্ত পারছে না। আজীবন মিষ্টিকে ভীতু বলে এসেছে, কিন্তু আজ এখন মেহেক খুব করে বুঝতে পারছে নিজেই মহাভীতু সে। কেমন আছো সুন্দরী? পরিচিত কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে দাঁড়ালো মেহেক। রোশন? এই সন্ধ্যায় এই ডাকাতটা এখানে? ভূতের ভয় থেকে রোশনের ভয় মেহেককে জেগে বসেছে এবার। আবারও হয়তো ওই জঙ্গলে নিয়ে যাবে লোকটা ওকে। মেহেক রাগে ঘৃণায় সশব্দে থাপ্পড় বসিয়ে দিল রোশনের গালে। রোশন কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঘাড় কাত করে মুচকি হেসে এক হাত মেহেকের কোমরে হাত রেখে নিজের বুকের সাথে চেপে ধরল, আর অন্য হাত দিয়ে মেহেকের দুটো হাতই ওর পিঠের সাথে চেপে ধরে। মেহেক রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় একটা খেয়ে হয়নি, আরও লাগবে? এতদিন পরে আবারও আমার জীবনটাকে এলোমেলো করতে এসেছেন আপনি। আপনি জানেন আপনার জন্য আমার কত কথা শুনতে হয়? আমার বাবা মা লোকের কথা শুনে। আবারও কেন এসেছেন আপনি? কেন? রোশন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেকের ঠোঁটের দিকে। ওর কথা বলার ধরন ভীষণ ভালো লাগে রোশনের। মেহেক উক্ত কথাগুলো এক নিঃশ্বাসে বলে একটু দম নিয়ে ফের বলতে লাগলো, আর কি চাইছেন আপনি বলুন সুন্দরী। তুমি রাগ করলে না তোমাকে ভীষণ সেক্সি লাগে। সবাই বলে রাগলে সুন্দর লাগে, আসলে বলতে পারে না যে হট লাগে। মেহেক নিজের হাত দুটো চেষ্টা করে ছাড়াতে পারছে না। মেজাজ খারাপ লাগছে ভীষণ ওর। অসভ্য, লুচ্চা, শয়তান মানুষ আপনি। আপনার স্পর্শে আবার শরীর ঘিন ঘিন করছে। ছাড়ুন, নয়তো চিৎকার করবো আমি। রোশন সোকুল মুড়ে আছে, কিছুতেই যেন যায় আসে না। ডোন্ট কেয়ার মুডও বলা চলে। কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে হেসে বলল রোশন, আমি খারাপই। আর আমার স্পর্শ ছাড়া আর কোনো পুরুষের স্পর্শ এক জীবন আর পাবে না তুমি। আর রইল কথা চিৎকার করার, পারলে করো, আমি তো মানা করিনি। মেঘ ভীষণভাবে নড়াচড়া করে যাচ্ছে। সত্যি বলতে চিৎকার করার সম্ভাবনা মেহেকের পক্ষে, কারণ রোশন কখনোই একা আসবে না গ্রামে। আশেপাশে নিশ্চয়ই আরও কিছু ডাকাত আছে, আর ওদের সবার সাথেই তো পিস্তল থাকে। চিৎকার করলে মা, বোন, এমনকি আশেপাশের লোকজন আসবে না, সেসব কিছুতেই হতে দেওয়া সম্ভব না। অগাধ চুপ করে রইল মেহেক। খোলা চুলগুলো দক্ষিণা বাতাসে উড়ে বারবার মুখে গিয়ে পড়ছে মেহেকের। রোশন কোমরে রাখা হাতটা সরিয়ে অবাধ্য চুলগুলো কানের পাশে গুজে দিল। বিরক্ত লাগছে মেহেকের। এত ঢং কিসের জন্য? প্রয়োজন মিটিয়ে ছুঁড়ে ফেলা আপনাদের স্বভাব, তাহলে কেন সব সময় এমন ন্যাকামি করেন? রোশন হুট করে পেছন দিক করে দাঁড় করালো মেহেককে। পেছনে হাত দুটো ধরে রেখেই ঘাড়ে আলতো করে কামড় দিতে লাগলো রোশন। নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে মেয়েটা, কিন্তু রোশনের শক্তির কাছে ওর জোর কিচ্ছু না। এদিকে রোশন ঘাড় ছাড়িয়ে গলা কানে নিচ্ছে, ঠোঁট চুইয়ে দিচ্ছে। রোশনের এলোমেলো স্পর্শে চোখ ছলছল করছে মেহেকের। রোশন নিজের মতো করে ছুঁয়ে দিচ্ছে ওকে। মেহেকের হাত মুক্ত করে আবারও নিজের দিকে ফিরিয়ে দুহাতে বুকে জড়িয়ে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে রোশন। মেহেকের বাধা দেওয়ার মতো মন মানসিকতা নেই এখন। নিজেকে বড্ড অসহায় লাগছে। রোশন শান্ত হয়েছে, কেবল বুকে জড়িয়ে দাঁড়িয়ে রইল মিনিট 10। তারপর ছাড়লো প্রিয়তমাকে। দুঃখিত সুন্দরী, অনেকদিন পর
তোমাকে কাছে পেয়ে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি বলে এটুকু দুষ্টুমি করে ফেলেছি। তবে কথা দিচ্ছি বিয়ের আগে লিমিট ক্রস করব না। বিয়ের কথা শুনে নিজেকে দূরে সরিয়ে ফেললাম মেহেক। আমি মরে গেলেও আপনার মতো জানোয়ারকে বিয়ে করব না। তার যে গুলি মারুন আর শেষ করে দেন আমাকে। মেহেকের চোখে নিজের জন্য তীব্র ঘৃণা দেখতে পাচ্ছে রোশন। খারাপ লাগছে ওর। আজকে একটু বেশি করা হয়েছে ভেবে অনুশোচনা হচ্ছে ওর। না, উষ্ণতা ছড়িয়ে আপন করা যাবে না সুন্দরীকে। ভালোবেসে যত্নে সময় নিয়ে নিজের করে নেবে মেহেককে সে। এসব ভেবে আর দাঁড়ালো না রোশন, নিঃশব্দে স্থান পরিত্যাগ করলো। মেহেক বিস্মিত নয়নে তাকিয়ে আছে ওর গমনপথের দিকে। এভাবে চলে গেল? এতটা খারাপ আচরণ করার পরেও কেন প্রাণে মারল না লোকটা? ভাই, কিছু হয়েছে? তোমার চোখ মুখ এমন? মেহেকদের বাড়ির পেছনে কাদার রাস্তায় দাঁড়িয়ে আছে শান্ত লিমন। লিমন জিজ্ঞেস করলো রোশনকে। রোশন চুপ করে রইল কিছুক্ষণ। দিনে দিনে মেহেকের মনে ওর জন্য শুধু ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। বিয়ের ব্যবস্থা কর তোরা, বাবাকে নিয়ে ভাবলে চলবে না। আমি স্বার্থপর খুব। আমার সুন্দরীকে কাছে চাই এবং সেটা খুব তাড়াতাড়ি। আমার সুন্দরীর গায়ে অন্য কারো শরীরে বাতাস লাগলেও আমার সহ্য হয় না। সেখানে একটা ছেলে প্রতিদিন সন্ধ্যায় ওই বাড়িতে আসে। রোশন ঠোঁটের কোণে সিগারেট গুজে লাইটার দিয়ে আগুন ধরালো। শান্ত বলল, ছেলেটাকে তাহলে শেষ করে দেই ভাই? না, মিষ্টিকে পড়াতে আসে, মেহেককে নয়। অহেতুক মারামারির দরকার নেই। যা বললাম তাই কর তোরা। ঠিক আছে ভাই। চল এখন। সিগারেটে সুখটান দিতে দিতে দলবল নিয়ে নদীর দিকে এগোলো। নিজের ঘরে বসে আছে মেয়েটা। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেছে। গতকাল সারা রাত আর ঘুম হয়নি মেহেকের। মায়ের কথা মনে পড়ছিল, প্রতিবেশীদের তীক্ষ্ণ কথাবার্তা, অপবাদ, রোশনের অত্যাচার, সব কিছু ভাবতে ভাবতে খুব কান্না করেছে রাতে। মন খারাপের রাতে মাকে খুব মনে পড়ে মেহেকের। মনে হয় মাকে একটু জড়িয়ে ধরতে পারলে সবটুকু দুঃখ যন্ত্রণা শেষ হতো। কি হয়েছে রে মেহেক? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? রাতে ঠিকমতো ঘুম হয়েছে তো? আঞ্জুম বেগমের আগমনে নড়ে চড়ে উঠল মেহেক। স্মিত হেসে বলল, সব কিছু ঠিক আছে মা। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা মেহেক, তোর সাথে একটা কথা বলতে এসেছি মা। মেহেকের পাশে বসলেন আঞ্জুম। মাথায় হাত বুলিয়ে কণ্ঠ খাতে নামিয়ে বললেন, মেহেকের কেমন একটা খটকা লাগছে। হঠাৎ এতটা সমীহ করে কথা বলছেন? হ্যাঁ মা, বলো। ভালো একটা সম্বন্ধ এসেছে তোর জন্য। ছেলে আমাদের সরকারি হাসপাতালে নতুন এসেছে, ডাক্তার। মেহেকের কোনো হেলদোল হয়নি বিয়ের কথা শুনে। আজকাল কোনো কিছুই আর ভাবায় না। বাবা কি বললেন? ওরে তোর কাছে বলার সাহস পাননি বলে আমাকে বলতে বললেন। গতবার যা হলো তারপর। বাদ দাও মা ওসব। তোমরা যা ভালো মনে করো তাই করো। আঞ্জুম বেগম হাঁপ ছেড়ে বাসলেন। খুশি মনে মেয়েকে আরও কিছু কথা বলে ঘর থেকে বেরিয়ে স্বামীর সাথে কথা বলতে গেলেন।